গল্পের নাম ডাক্তার মুন্সির ডায়েরি, লেখক শ্রী সত্যজিৎ রায়। আর চায়ের সঙ্গে চানাচুরের বদলে সিঙাড়া। লালমোহনবাবু কিছুদিন থেকেই বলছেন খাই খাই বলে একটা দোকান হয়েছে মশাই আমার বাড়ি থেকে হাফ এ মাইল, সেখানে দুর্দান্ত সিঙাড়া করে, একদিন নিয়ে আসবো। আজ সেই সিঙাড়া এসেছে, আর লালমোহনবাবুর কথা যে সত্যিই সেটা প্রমাণও হয়ে গেছে। সামনের বসেকে আপনার যে বইটা বেরোবে তার ছক্কাটা হয়ে গেছে? জিজ্ঞেস করলো ফেলুদা। ইয়েস স্যার, কাম্পুচিয়ায় কম প্রমাণ। এবার দেখবেন প্রখর রুদ্রের হাব ভাব, কায়দা কানুন অনেকটা ফেলু মিত্রের মতো হয়ে আসছে, অর্থাৎ সে আরও প্রখর হয়ে উঠছে, এই তো? তা তো বটেই। গোয়েন্দার ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তাও ইমপ্রুভ করেছেন নিশ্চয়ই। এই বছরের সমানে যে আপনার আশেপাশে ঘুরঘুর করছি, তাতে অনেকটা বেনিফিট যে পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করবেন না। সেটা মানব যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। বলুন তো আমার মধ্যে কোন কোন পরিবর্তন দেখছেন কি না? আমি তো গতকাল সকালে এসেছিলেন, আজকে আমি আর গতকালের আমির মধ্যে কোনো তফাৎ দেখছেন কি? লালমোহনবাবু উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে মিনিটখানেক ফেলুদাকে আবার মস্তক স্টাডি করে বললেন, কই না তো, হুম, নো ডিফারেন্স, কোনো তফাৎ নেই। হলো না, ফেল। অতএব প্রখর রুদ্রও ফেল। আপনি আসার 10 মিনিট আগে আমি 1 মাস পরে হাত আর পায়ের নখ কেটেছি। কিছু ঈদের চাঁদের মতো হাতের নখ এখনও মেঝেতে পড়ে আছে, ওই দেখুন। তাও তাও তো। লালমোহনবাবু কিছুক্ষণের জন্য খানিকটা নিষ্প্রভ হয়ে হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, ভেরি ওয়েল। এবার আপনি বলুন তো দেখি, আমার মধ্যে কী চেঞ্জ লক্ষ্য করছেন? বলবো? বলুন। ফেলুদা চায়ের খালি কাপটা টেবিলে রেখে চারমিনারের প্যাকেটটা তুলে নিয়ে বলল, নাম্বার 1, আপনি কাল অবধি লাক্স টয়লেট সব ব্যবহার করতেন, আজ সিন্থলের গন্ধ পাচ্ছি। খুব সম্ভব টিভির বিজ্ঞাপনের চটকের ফলেই হয়েছে এটা। ঠিক বলেছেন মশাই। এনিথিং এলস? আপনি পাঞ্জাবির বোতাম সব কটাই লাগিয়ে থাকেন, আজ অনেক দিন পরে দেখছি ওপরেরটা খোলা। নতুন পাঞ্জাবিতে বোতাম লাগাতে অনেক সময় বেশ কসরত করতে হয়, উপরেরটায় সেই কসরতে কোনো ফল হয়নি বলেই মনে হচ্ছে। মোক্ষণ ধরেছেন মশাই। আরও আছে। কি? আপনি রোজ সকালে একটি করে রসুনের কোয়া চিবিয়ে খান, সেটা আপনি ঘরে এলেই বুঝতে পারি। আজ পাচ্ছি না। আর বলবেন না। ভরদ্বাসটা এমন কেয়ারলেস, দিয়েছি কড়া করে ধমক। 86 থেকে রসুন ধরেছি মশাই, সকালে ডেইলি 1 কোয়া। আমার সিস্টেমটাই জটায় রসুনের গুণকীর্তন কমাতে হলো, কারণ কলিং বেল বেজে উঠেছে। দরজা খুলে দেখি ফেলুদারির বয়সী এক ভদ্রলোক। ফেলুদা উঠে দাঁড়ালো, আসুন। আপনিই তো? আমার নাম প্রদোষ মিত্র। ভদ্রলোক সোফায় বসে বললাম, আমার নাম শঙ্কর মুন্সি। আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, ডাক্তার রাজেন মুন্সি, সাইকিয়াট্রিস্ট। আমি জানতাম যারা মনের ব্যায়ামের চিকিৎসা করে তাদের বলে সাইকিয়াট্রিস্ট। সেই দিনই খবরের কাগজে ওর বিষয়ে একটা খবর পড়লাম না, একটা ছবিও তো বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বললেন শঙ্কর মুন্সি। গত 40 বছর ধরে উনি একটা ডায়েরি লিখেছেন, সেটা পেঙ্গুইন ছাপছে। আপনি হয়তো জানেন না। বাবার মনোবিজ্ঞানী হিসেবে সুনাম আছে ঠিকই, কিন্তু আরেকটা ব্যাপারেও তিনি ছিলেন অসাধারণ, সেটা হলো শিকার। 25 বছর আগে শিকার ছাড়লেও এই ডায়েরিতে তার শিকারের অভিজ্ঞতার বর্ণনাও আছে। পেঙ্গুইন এখনও লেখাটা পড়েনি। সাইকিয়াট্রিস্ট শিকারীর ডায়েরি শুনেই ছাপার প্রস্তাব দেয়। তবে লেখক হিসেবে যে বাবার সুনাম আছে সেটা তারা জানে। মনোবিজ্ঞান সম্বন্ধে চমৎকার ইংরেজিতে লেখা বাবার অনেক প্রবন্ধ নানান পত্রপত্রিকায় বেরিয়েছে। খবরটা কি আপনারাই কাগজে নেন? না, ওটা প্রকাশকের তরফ থেকে বেরোয়। আইসি। যাই হোক, এবার আসল ব্যাপারটায় আসি। বাবার গর্ব হচ্ছে যে এই ডায়েরিতে তিনি একটিও মিথ্যে কথা লিখেননি। 3জন লোককে নিয়ে 3টি ঘটনার উল্লেখ আছে ডায়েরিতে, যাদের পুরো নামটা ব্যবহার না করে বাবা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করেছেন। এই অক্ষর 3টি হলো এ, জি আর আর। এরা 3জনেই আর সমাজে সম্মানিত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু 3জনই বেশ অনেক কাল আগে 3টি অত্যন্ত গর্হিত কাজ করেন, এবং 3জনেই নানা ফিকিরে আইনের হাত থেকে রেহাই পান। যদিও পুরো নাম ব্যবহার না করার দরুন বাবা আইনের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ। তবুও প্রকাশকের কাছ থেকে অফারটা পাওয়ার পরই বাবা 3জনকেই ব্যাপারটা বলেন। এ আর জি প্রথমে আপত্তি তোলে, তারপর বাবা বুঝিয়ে বলার পর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর নাকি কোনো রকম আপত্তি তোলেইনি। গতকাল দুপুরে খেতে বসেছি, এমন সময় চাকর এসে বাবাকে একটা চিঠি দেয়। সেটা পড়ে বাবার মুখটা একটু গম্ভীর হয়ে যায়। কারণ জিজ্ঞেস করতে বাবা প্রথমে
এ, জি আর আর এর বিষয় শুনি, আগে কিছুই জানতাম না। কেন? বাবা লোকটা একটু পিকুলিয়ার। উনি পেশা আর পেশেন্ট ছাড়া আর কিছুই জানেন না। আমি, মা, সংসার এসব সম্পর্কে বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যান। তার 2 বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমাকে খুব একটা কাছে টেনে নিয়েছিলেন সেটা বলতে পারবো না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরনো চাকর আমার দেখাশোনা করতো, সেই ব্যবধান এখনও রয়ে গেছে। যদিও এটা বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি তেমনি তার শাসনও ভোগ করিনি, এবং তার ডায়েরিও পড়েননি। না, শুধু আমি না, কেউই পড়েনি। আসল প্রসঙ্গ থেকে আমরা একটু দূরে সরে এসেছি। ওই চিঠি কি এই তিনজনের একজন লিখেছেন? ইয়েস ইয়েস, এই দেখুন। শঙ্করবাবু একটা খাম বের করে ফেলুদাকে দিলেন। তা থেকে যে চিঠিটা বেরোলো সেটা ফেলুদার পেছনে দাঁড়িয়ে আমি আর লালমোহনবাবুও পড়লাম। প্রথমেই তলায় দেখলাম এ, তার উপর লেখা আই টেক ব্যাক মাই ওয়ার্ড। ডায়েরি ছাপতে হলে আমার অংশ বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ। অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। একটা প্রশ্ন আছে, বলল ফেলুদা। এই 3 ব্যক্তির অপরাধের কথা আপনার বাবা জানলেন কি করে? সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কৌশলে আইনের কবল থেকে মুক্তি পেয়ে এ, জি আর আর মনে শান্তি পায়নি। গভীর অনুশোচনা শেষটায় ঘটনাচক্রে ধরা পড়ে যাওয়ার ভয় ক্রমে মানসিক ব্যারামে দাঁড়ায়। বাবার তখন বেশ নামডাক। এরা তিনজনেই বাবার কাছে আসে চিকিৎসার জন্য। সাইকিয়াট্রিস্টের কাছে তো আর কিছু লুকোনো চলে না। সব প্রশ্নের সঠিক জবাব না দিলে চিকিৎসাই তো হবে না। এইভাবে বাবা এদের ঘটনাগুলো জানতে পারেন। হুমকি কি শুধু এই দিয়েছে? এখনও পর্যন্ত তো তাই। তবে জি সম্বন্ধেও বাবার সংশয় আছে। এই তিনজনের অপরাধ কী তা আপনি জানেন? না। শুধু তাই না, এদের আসল নাম, এখন এরা কী করছে, এসব কিছুই বলেননি বাবা। তবে আপনাকে নিশ্চয়ই বলবেন। উনি কি আমার খোঁজ করছেন? সেই জন্যই তো এলাম। বাবা ওর এক পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছেন। আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম গোয়েন্দা হিসেবে আপনার যথেষ্ট খ্যাতি আছে। তাতে বাবা বললেন, মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে ভালো গোয়েন্দা হওয়া যায় না। ওকে একটা কল দিতে পারলে ভালো হতো। এইসব হুমকি টুমকিতে শান্তিভঙ্গ হয়, ফলে কাজের ব্যাঘাত হয়। সেটা আমি একেবারেই চাই না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করি, মিত্তিরকে কখন আসতে বলবো? বাবা বললেন, রোববার সকাল 10টায় আসতে বলো। এখন আপনি যদি... বেশ তো, আমার দিক থেকে আপত্তি করার তো কোনো কারণই নেই। তাহলে ওই কথাই রইল, রোববার সকাল 10টা, নাম্বার 7 সুইনহো স্ট্রিট। 7 নম্বর সুইনহো স্ট্রিট ডাক্তারের বাড়ি বলে মনেই হয় না। তার সদর দরজা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটা দাঁড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার পিছনের দেওয়ালে উপর দিকে একটা বাইসনের মাথা। শঙ্করবাবু নিচেই অপেক্ষা করছিলেন। আমরা তার সঙ্গে দোতলায় গিয়ে বৈঠকখানায় বসলাম। এই ঘরেও চতুর্দিকে শিকারের চিহ্ন। ভদ্রলোক ডাক্তারি করে এত জানোয়ার মারার সময় কী করে পেলেন তাই ভাবছিলাম। মিনিট খানেকের মধ্যেই ডাক্তার মুন্সি এসে পড়লেন। মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে এখনও যে বেশ শক্ত সমর্থ সেটা দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনার তো ব্যায়াম করা শরীর বলেই মনে হচ্ছে। ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি রেখেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো। এবার ভদ্রলোক জটায়ু আমার দিকে চাইতে ফেলুদা আমাদের পরিচয় করিয়ে দিল। এরা ট্রাস্টওয়ার্দি কি? ডাক্তার মুন্সি প্রশ্ন করলেন। সম্পূর্ণ, বলল ফেলুদা। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। ওই জন্য জিজ্ঞেস করছি, কারণ আজ সেই 3 ব্যক্তির আসল পরিচয় আমাকে দিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। এই পরিচয় শুধু আপনারা তিনজনেই জানবেন, আর কেউ জানে না, আর কাউকেও বলিনি। আপনি নির্ভয় বলতে পারেন ডাক্তার মুন্সি, বললেন জটায়ু। আমি অন্তত আর কাউকে বলবো না। ভেরি ওয়েল, তাহলে বলুন কি করতে পারি। হুমকি চিঠির কথা আপনার ছেলে বলেছেন? আপনার ছেলেকে বলেছেন? শুধু হুমকি চিঠি নয়, বললেন ডাক্তার মুন্সি, হুমকি টেলিফোনও বটে। এটা কাল রাত্রের ঘটনা। তখন 11:30 মতো বাজে। বোঝাই যায় মত্ত অবস্থায় ফোন করছে। হিগিন্স, জর্জ হিগিন্স। আপনার ডায়েরি? জি, ইয়েস। বলে কি, সেদিন টেলিফোনে আমি অত্যন্ত বোকার মতো কথা বলেছি। যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই তখন আমার যে ব্যবসা ছিল সে এখনও সেই ব্যবসায় রয়েছে, একচেটিয়া ব্যবসা। সুতরাং জি থেকে অনেকেই আমার আসল পরিচয়টা অনুমান করতে পারবে। সো কাট মি আউট। মাতালকে তো আর যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, ফলে ফোন রেখে দিতেই হলো। বুঝতেই পারছেন আমি রোগী নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের বাড়ি গিয়ে সামনাসামনি কথা বলে যে কিছু বোঝাবো তার সময় বা সামর্থ্য আমার নেই। এ কাজের ভারটা আপনাকেই নিতে হবে। এই এ এবং জি
আর কে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ তার সঙ্গে কথা বলে জেনেছি যে নামের আদ্যক্ষর থেকে তাকে কেউ চিনে ফেলবে এই আশঙ্কা তার নেই। কিন্তু এই তিনজনের আসল পরিচয়টা, কাগজ পেন্সিল আছে? ফেলুদা পকেট থেকে নোটবুক আর ডট পেন বার করলো। লিখুন, এ হলো অরুণ সেনগুপ্ত, ম্যাকলিন কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোনাল্ড রোড, ফোন নম্বর ডিরেক্টরিতে দেখে নেবেন। ফেলুদা চটপট ব্যাপারটা লিখে নিল। এবার লিখুন, বলে চললেন ডক্টর মুন্সি। জি হলো জর্জ হিগিন্স, টেলিভিশনের জন্য বিদেশে জানোয়ারের চালান দেয়, এই তার ব্যবসা। বাড়ির নম্বর 90 রিপন স্ট্রিট। রাস্তার নাম থেকেই বুঝতে পারবেন উনি পুরো সাহেব নন, অ্যাংলো ইন্ডিয়ান। তৃতীয় ব্যক্তির আসল পরিচয় প্রয়োজন হলে দেব, নচেত নয়। এদের অপরাধগুলো শুনুন। আমার পাণ্ডুলিপি আজ আপনি নিয়ে যাবেন, মন দিয়ে পড়ে আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আমাকে বলবেন এতে আপত্তিকর কিছু আছে কি না, যার ফলে বইটা বাজারে বেরোলে আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে? তাহলে ফেলুদাকে থামতে হলো, কারণ ঘরে তিনজন লোকের প্রবেশ ঘটেছে। ডাক্তার মুন্সি তাদের দিকে দেখিয়ে বললেন, আপনি আসছেন শুনে এরা সকলেই আপনাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার স্ত্রী ছাড়া এই কজন এবং আমার ছেলে এখন আমার বাড়ির বাসিন্দা। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে সুখময়, আমার সেক্রেটারি, একজন চশমা পরা বছর 40-এর ভদ্রলোক। এর দিকে তাকালেন ডাক্তার মুন্সি। আর ইনি হচ্ছেন আমার শ্যালক চন্দ্রনাথ। এর বয়স 50-এর কাছাকাছি। দেখে কেন জানি মনে হয় ইনি বিশেষ কিছু করেন টরেন না, এ বাড়িতে আশ্রিত হয়ে রয়েছেন। আর ইনি আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক, এর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এখানেই আছেন। একে দেখে মনে হয় এর অসুখ এখনও সারেনি। হাত কচলাচ্ছেন, চোখ পিটপিট করছেন, আর একটানা সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বয়স আন্দাজ 40 থেকে 45। পরিচয়ের পর একমাত্র সুখময়বাবু ছাড়া আর সকলেই চলে গেলেন। ডক্টর মুন্সি সেক্রেটারির দিকে ফিরে বললেন, সুখময়, যাও আমার লেখাটা এনে প্রদেশবাবুকে দাও তো। ভদ্রলোক 2 মিনিটের মধ্যে একটা বড় মোটা খাম এনে ফেলুদাকে দিলেন। ওর কিন্তু আর কোনো কপি নেই, বললেন ডাক্তার মুন্সি। পাবলিশারকে দেবার আগে ওটা সুখময় টাইপ করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, বলল ফেলুদা, আমি এটার মূল্য খুব ভালোভাবেই জানি। আমরা উঠে পড়লাম। শঙ্করবাবুর পাশের ঘরেই অপেক্ষা করছিলেন। এবার এসে আমাদের সদর দরজা অবধি পৌঁছে দিলেন। তারপর লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসাডারে চড়ে আমরা বাড়িমুখো রওনা দিলাম। একটা রিকোয়েস্ট আছে মশাই, লালমোহনবাবু হঠাৎ বললেন। কি? আপনার পড়া হলে আমি 2 দিনের জন্য পাণ্ডুলিপিটা একবার নেব। এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে আমার দুর্দান্ত লাগে। বেশ, দেব, তবে 2 দিন নয়। আপনি যে সকালে নেবেন তার পরের দিন সকালেই ফেরত দিতে হবে। তার মধ্যে শিকারের অংশ আপনার নিশ্চয়ই পড়া হয়ে যাবে, কারণ 1965 পর তো আর ভদ্রলোক শিকারই করেননি। বেশ, তাই সই। ডাক্তার মুন্সির হাতের লেখা বেশ পরিষ্কার হলেও 375 পাতার পাণ্ডুলিপিটা পড়তে ফেলুদার লাগলো 3 দিন। এত সময় লাগার একটা কারণ অবশ্যই এই যে ফেলুদা পড়ার ফাঁকে ফাঁকে অনেক কিছু নিজের খাতায় নোট করে নিচ্ছিল। 3 দিনের পরের দিন রোববার সকালে যথারীতি জটায়ু এসে হাজির। প্রথম প্রশ্নই হলো, কী স্যার? হয়েছে। আপনি কি সিদ্ধান্তে এলেন শুনি? এ ডায়েরি নির্ভয় ছাপার যোগ্য? সম্পূর্ণ। তবে তাতে তো হুমকি বন্ধ করা যাবে না। এই 3 জনের একজনে যদি ধরে বসে থাকে যে নামের আদ্যক্ষর থেকেই লোকে বুঝে নেবে কার কথা বলা হচ্ছে, তাহলে সে এই বই ছাপার জন্য যা খুশি তাই করতে পারে। ইভেন মার্ডারও? তা তো বটেই। একজনের কথাই ধরা যাক, অরুণ সেনগুপ্ত, পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে ছিলেন এক ব্যাংকের মধ্যপদস্থ কর্মচারী, কিন্তু রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা। ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় হতে বেশি। শেষে কাবলিওয়ালা শরণাপন্ন হওয়া। এই ফাঁকে বলে রাখি, ফেলুদা একবার বলেছিল যে আজকাল আর দেখা যায় না বটে, কিন্তু বছর 20 আগেও রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত লাঠি হাতে কাবলিওয়ালা দাঁড়িয়ে আছে। এদের ব্যবসা ছিল মোটা সুদে টাকা ধার দেওয়া। ফেলুদা বলেছিল, একটা সময় আসে যখন দেনার অঙ্কটা এমন ফুলে ফেঁপে ওঠে যে মরিয়া হয়ে অরুণ সেনগুপ্তকে ব্যাংকের তহবিল থেকে 40,000 টাকা চুরি করতে হয়। কিন্তু সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে একজন নির্দোষ কর্মচারীর উপর। ফলে সেই বেচারিকে জেল খাটতে হয়। বুঝেছি, বিজ্ঞের মতো মাথা নেড়ে বললেন জটায়ু। তারপর অনুশোচনা, তারপর মাথার ব্যারাম, তারপর মনোবিজ্ঞানী। কিন্তু ভদ্রলোক যে এখন একেবারে সমাজের উপরতলায় বাস করছেন, তার মানে মুন্সির চিকিৎসায় কাজ দিয়েছিল? তা তো বটেই। সে কথা মুন্সি তার ডায়েরিতেও লিখেছেন, যদিও তারপরেও আর কিছুই লেখেননি। কিন্তু আমার
কিন্তু আমরা বেশ অনুমান করতে পারি যে এই ঘটনার পর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে 30 বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে উঠে আজকের অবস্থায় পৌঁছেছেন। বুঝতেই পারছেন, সেখান থেকে আবার পিছলে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে যত সেটা অমূলকই হোক, সেনগুপ্ত সাহেব মাথা তাহলে ঠিক রাখবেন কী করে? বুঝলাম, বললেন জটায়ু। আর অন্য দুজন? আর ব্যক্তি সম্পর্কে চিন্তার কোনো কারণ নেই, সে তো সেদিন মুন্সির মুখেই শুনলেন। এর আসল নামটা উনি বলেননি, তাই আমিও বলতে পারছি না। ইনি এককালে একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিক ওদিক মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে নিজেকে বাঁচান। ইনিও ডাক্তার মুন্সির হাতে নিজেকে সমর্পণ করে বিবেক যন্ত্রণা থেকে রেহাই পান। ইন্টারেস্টিং হলো জিয়ের ঘটনা। কীরকম? ইনি যে ফিরিঙ্গি সে তো বুঝতেই পারছেন, আর এর ব্যবসার কথাও জানেন। 90 নম্বর রিপন স্ট্রিটে একটা বড় দোতলা বাড়িতে থাকতেন জর্জ হিগিন্স। 1960-এ এক সুইডিশ ফিল্ম পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি করবেন বলে। তার গল্পের জন্য একটি লেপার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে গিয়ে দেখা করেন। হিগিন্সের একটা লেপার্ড ছিল বটে, কিন্তু সেটা রপ্তানির জন্য নয়, সেটা তার পোষা। অনেক টাকা দিয়ে সুইডিশ পরিচালক 1 মাসের জন্য লেপারটিকে ভাড়া করেন। কথা ছিল 1 মাস পরে তিনি অক্ষত অবস্থায় ফেরত দেবেন। আসলে ফিল্ম পরিচালক মিথ্যে কথা বলেন, কারণ তার গল্পে ছিল গ্রামবাসীরা সবাই মিলে লেপারটাকে মেরে ফেলবে। 1 মাস পরে পরিচালক এসে হিগিন্সকে আসল ঘটনাটা বলেন। হিগিন্স প্রচণ্ড রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে তখনই পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পর মুহূর্তে রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক। কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেবার ফন্দে হিগিন্স বার করে। সে প্রথমে ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষত চিহ্নে ভরিয়ে দেয়। তারপর তার কালেকশনের একটা হিংস্র বনবেড়ালকে খাঁচার দরজা খুলে বাইরে বার করে সেটাকে গুলি করে মারে। ফলে ব্যাপারটা গিয়ে দাঁড়ায়, খাঁচা ছাড়া বনবেড়াল পরিচালককে হত্যা করে এবং বনবেড়ালকে হত্যা করে হিগিন্স। ঠিকইটা কাজে দেয়। হিগিন্স আইনের হাত থেকে বাঁচে, কিন্তু তারপরই 1 মাস